দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের মধ্যে সবসময় সংঘাত সংঘর্ষ লেগেই থাকে। কিন্তু এই সংঘাত সংঘর্ষের কারণ কি? এই দেশগুলো কেন স্বাধীন হওয়ার পরবর্তীতে সবসময় একটি যুদ্ধাবস্থা বজায় রাখে? এর পিছনে মোটা দাগে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে 1947 সালে দুই দেশ স্বাধীন হওয়ার পর ইংল্যান্ড বা ব্রিটেনের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে রুল পলিসির মধ্যে তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তান, এবং এই ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয় তখন তাদের মধ্যে কিন্তু দুটো দেশে কিন্তু প্রচুর দাঙ্গা হয়। সেই দাঙ্গা হওয়ার ফলশ্রুতিতে এই দাঙ্গা হওয়ার মেইন কারণ ছিল কিন্তু ধর্মীয় এবং রাজনৈতিক দুটো কারণ। এর ফলশ্রুতিতে দুটো দেশের মধ্যে কিন্তু সবসময় একটি কনফ্লিক্ট চলতে থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাশ্মীর ইস্যু। কাশ্মীর ইস্যু এতটাই গুরুত্বপূর্ণ ইস্যু যে এই সংঘাতটা যতদিন পর্যন্ত কাশ্মীরে এই সলিউশনটা না হচ্ছে ততদিন পর্যন্ত ভারত এবং পাকিস্তান দুই দেশ কেউই ঠিকভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে না। ৩ নম্বর হচ্ছে চায়না এবং আমেরিকা ইস্যু। চায়না একই সাথে একটি বিশ্বশক্তি হিসেবে দাঁড়াতে যাচ্ছে, আবার সাউথ এশিয়ায় তার প্রভাব বজায় রাখার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখছে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখতেছে। যদিও ইন্ডিয়ার সাথে তার বিশাল বিজনেস। আমেরিকা কি করতেছে? আমেরিকা যেহেতু চায়না রাইজিং পাওয়ার, সেই জন্য চায়নার সাথে সবসময় একটি সংঘাতপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমেরিকা চাচ্ছে যে চায়নাতে যাতে চায়নার যেন একটু চাপে থাকে, এই কারণে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে। আবার একই সাথে সে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখে। তো যাই হোক, এই কারণগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাংবাদিক, রাজনীতিবিদ এবং হচ্ছে এই দুই দেশের এডুকেটেড যারা বুদ্ধিজীবী এরা। কেন? কারণ সাংবাদিকদের নিউজ দরকার। তো নিউজ দেওয়ার জন্য কী করতে হবে? এদের এই অল্প সংঘাতের বিষয়টাকে নিয়ে সেই বড় আকারে প্রেজেন্ট করে, মানুষকে পপুলিস্ট রাজনীতির দিকে ঠেলে দেয়। রাজনীতিবিদরা কি চিন্তা করে? যখনই দেশের মধ্যে একটি সংকট হচ্ছে, দেশের দুর্নীতি, দেশে নানান সংকট, তখনই তারা হয় পাকিস্তানের লোকজন ভারতকে দোষারোপ করে, ভারতের লোকজন পাকিস্তানে দোষারোপ করে। এরপর ভারত পাকিস্তানের মধ্যে অমীমাংসিত ইস্যু ছাড়াও আরও কিছু ইস্যু আছে। যেমন হচ্ছে দুই দেশের মধ্যে কিন্তু সিন্ধু নদীর 6টি উপনদী রয়েছে। সেই নদীগুলো দুই দেশের মধ্যে প্রবাহিত। তো এগুলোর বেশিরভাগই উজান এলাকা হচ্ছে ভারতে। তো ভারত কী করে? প্রেশার দেওয়ার জন্য মাঝে মাঝেই বিভিন্ন ইগুলো বন্ধ করে দেয়, নদীর প্রবাহ বন্ধ করে দেয়। তো এইভাবে এই দুটো দেশ ক্রমাগত যুদ্ধে জড়িয়েছে এবং সংঘাত থামছে না। এখন এই সংঘাত এটা কি অনন্তকাল ধরে চলবে? না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল আমেরিকার সবচেয়ে বড় শত্রু। সেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারার পরে জাপানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় অ্যালাই এখন জাপান। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফ্রান্সে আক্রমণ করেছে। ফ্রান্সে আক্রমণ করে ফ্রান্স দখল করে নিয়েছে এবং ঠিক আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আবার ফ্রান্স দখল করেছে। এই যে আবার প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি পোল্যান্ড দখল করে নিয়েছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার পোল্যান্ড দখল করে নিয়েছে। ফলে এত সংঘাত, এত কিছুর মধ্যেও কিন্তু জার্মানি এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে আগাইছে। আবার এইভাবে আমরা দেখতেছি যে প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু সংঘাত বা সংঘর্ষ রয়েছে, তারা সমাধান করে নিচ্ছে। কিন্তু ভারত পাকিস্তানের যে সংঘর্ষ বা সমাধান হওয়া সম্ভব নয় কেন? তার অন্যতম কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু এবং অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। দুই দেশের লোকেরই রাজনৈতিক মতাদর্শ এক, অর্থাৎ মানুষকে বোঝানো যে ওই দেশের লোক তোমার শত্রু। যে যত বেশি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পারবে, যে যত বেশি ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে, সে রাজনীতিবিদ তত বেশি পপুলিস্ট, অর্থাৎ পপুলার, জনগণের জনসমর্থন পাবে। এই কারণে, শুধুমাত্র এই কারণে, এবং এইটাকে বেস হিসেবে ধরে এর সাথে যুক্ত করা হয়েছে ধর্ম। অর্থাৎ ধর্মকে যদি আপনি এর সাথে মিশাইতে পারেন রাজনীতির সাথে, তাহলে এইটা হচ্ছে আর বড় কোনো শক্তি নাই। ঠিক এই কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া কখনোই সম্ভব নয়। এবং এর সাথে যুক্ত হয়েছে বেশ কিছু পলিটিক্যাল এবং বুদ্ধিজীবী, বেশ কিছু অর্থনীতিবিদ। তারা কি করে? পরস্পরকে চাপে রাখার জন্য কীভাবে সেনা মোতায়েন, কীভাবে আরও অস্ত্র আধুনিকায়ন, কীভাবে ওই দেশের সাথে সম্পর্ক অন্য দেশের চাপে রাখা যায় সেইগুলো করা, অর্থাৎ বৈশ্বিক চাপে রাখা। অথচ আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে আমেরিকা কিন্তু তার টোটাল বাণিজ্যের একটি বড় অংশ কিন্তু
করতেছে কোন দেশের সাথে? মেক্সিকো এবং কানাডার সাথে, তার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ। তারপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেদের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম আদান-প্রদানের মাধ্যমে সম্পর্ক বজায় রাখে এবং অর্থনৈতিকভাবে তারা পরস্পরের উপর নির্ভরশীল প্রায় ৮০ ভাগ, শতকরা ৮০ ভাগ। আমেরিকা প্রায় ৫০ ভাগ। অথচ ভারত বা সাউথ এশিয়াতে আমাদের বাণিজ্য হয়, ইন্টারনাল বাণিজ্য বা অভ্যন্তরীণ ব্যবসা হয় মাত্র ৩%। তাহলে আমাদের যে সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল, যেই সার্কের উদ্যোগ নিয়েছিল আমাদেরই একজন প্রেসিডেন্ট, সেই উদ্যোগটা সফল হওয়ার যে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া হয় নাই। তার অন্যতম কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের সংঘাত। সুতরাং ভারতে পাকিস্তানের সংঘাতের সাথে আবার বাংলাদেশের সংঘাতও জড়িত। কীরকম? বাংলাদেশের মানুষের এক প্রজাতির মানুষ হচ্ছে তারা পাকিস্তানপন্থী, আর এক প্রজাতির মানুষ হচ্ছে ভারতপন্থী। হ্যাঁ, এবং বাংলাদেশপন্থী যে লোক, সেই লোকের পরিমাণ খুবই কম, যদিও তারা বাংলাদেশে বসবাস করতেছে। এই মনস্তত্ত্ব যতদিন পর্যন্ত বাঙালির মধ্যে না আসতেছে, ততদিন বাংলাদেশ সার্বভৌমত্ব, সেই সত্যিকার সার্বভৌমত্বের স্বাদ পাবে না। আর পাকিস্তান এবং ভারত দুই দেশের রাজনীতিবিদরা ততদিন পর্যন্ত মানুষের মতো মানুষ না হবে, পপুলিস্ট মতবাদকে প্রত্যাখ্যান করে ন্যায়ের পথে রাজনীতি করবে, এই দুই দেশের লোকের অভ্যন্তরীণ প্রয়োজন মানসিকতাকে ওভারলুক করে দুর্নীতি এবং ত্রাসের রাজত্ব না কায়েম করবে, ততদিন পর্যন্ত এই দুই দেশের মধ্যে সংঘাত থামবে না। আর এই সংঘাতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা অবশ্যই ভুক্তভোগী হব।